সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই এই কারণে যে প্রবাসী যে ভাই বোনেরা আছেন তাদেরকে আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে অভিনন্দন যে শত ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আরো বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, আপনারা কেমন আছেন সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের চলার শক্তি। তো আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, টক শো, আমাদের যে খবর শোনার টক শো, তাদের দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে এবং আমাদের তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আজকে স্বাগত। তো রাশিয়া ইউক্রেনের যে এয়ারফোর্স তারা বলেছে যে তাদেরকে লক্ষ্য করে 74টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 496টি ড্রোন দিয়ে রাশিয়া হামলা করে। ওই বাহরাইনে আলাদা একটা এই যে উপসাগরীয় দেশগুলো এবং হরমুজ সংশ্লিষ্ট দেশগুলোর একটা নিরাপত্তা বৈঠকের তারা আয়োজন করেছে। তো সেইখান থেকে হয়তো তারা একটা ভিন্ন ধরনের মেসেজ যে আমরা হরমুজ নিয়ন্ত্রণ করবো এই সেই। আলী খামেনির জানা যায় বাংলাদেশ থেকে আমাদের পার্লামেন্টের স্পিকার যাচ্ছে, মাননীয় স্পিকার সহ বিরোধী দলের নেতারা মিলে 11 জনের একটা দল গিয়েছে এবং সেখানে জামাতের নেতা আছেন। দেখলাম ওই যে এনসিপির যে খুব আলোচিত নেতা পাটোয়ারি, সেও যাচ্ছে। সরাসরি আমরা টপিকে চলে যাই। আপনারা জানেন যে কাতারে গতকাল পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাতার, পাকিস্তান এবং ইরানের একটি টেকনিক্যাল কমিটির সাথে কাতার ও পাকিস্তানের কথা হয়েছে এবং ইসলামাবাদ যেহেতু এটার মূল উদ্যোক্তা ছিলেন, তারা বলছে যে আলোচনাটা সফল হয়েছে, নিজেদের মধ্যে যোগাযোগ চ্যানেলও খুলছে তারা। হরমুজ প্রণালী নিয়ে যে ঝামেলা ছিল, আসলে কি হয়েছে, কতটুকু সংবাদ মানে ভেতর থেকে বাইরে আসছে? আসলে এটা তো যে যেটা ইসলামাবাদ সমঝোতা, যেটা পরবর্তীতে ফ্রান্সে বসে স্বাক্ষর করে আর কি ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ডিজিটাল সিগনেচার করেন। ডিজিটাল সিগনেচার 60 দিনের যে সমঝোতা, এটা এর মধ্যে একটা ধাপ ছিল যে আপনার যদি কোনো দুতিয়ালিত করছে কাতার এবং পাকিস্তান, কিন্তু এর মধ্যে যদি হঠাৎ করে কোনো জটিলতা তৈরি হয়, তাৎক্ষণিক জরুরি কথা বলার জন্য, জরুরি সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ইরান একটি হটলাইন চ্যানেল চালু করবে। তো এইটা ইরানের যে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা আজকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদীর বরাতে প্রকাশ করেছে যে নিজেদের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটা কাতার সংলাপ শেষে যুক্তরাষ্ট্র ইরানের সরকারি প্রতিনিধিরা দুই সাইডে জানিয়েছেন। যদিও তারা সরাসরি নিজেরা কোনো কথা বলেননি, তারা কাতারের সাথে কথা বলেছেন। মার্কিন যে দল তারা এসেছে, তারাও কাতারের আমিরের সাথে বৈঠক করেছেন। তারপরে ওই বৈঠক আবার ইরানি প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠক, সেই সব বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে কাতার সংলাপ আপাতত শেষ হয়েছে এবং কাতার জানিয়েছে অন্য একটি মাধ্যমে যে ইরানের যে রাহবারের জানাজা বা দাফন অনুষ্ঠান এইটা পর্যন্ত বাদবাকি আলোচনা এই মুহূর্তে স্থগিত থাকবে। তো এরপরে আবার হয়তো নতুন করে বসবে। তো এই হলো মানে কাতার বৈঠকের অবস্থা। তারপরে এই গরিবাবাদী আরও জানিয়েছেন ইরানের যে উপপররাষ্ট্রমন্ত্রী যে ওই বাহরাইনে আলাদা একটা এই যে উপসাগরীয় দেশগুলো এবং হরমুজ সংশ্লিষ্ট দেশগুলোর একটা নিরাপত্তা বৈঠকের তারা আয়োজন করেছে। তো সেইখান থেকে হয়তো তারা একটা ভিন্ন ধরনের মেসেজ যে আমরা হরমুজ নিয়ন্ত্রণ করবো এই সেই। তো ইরানের যে উপপররাষ্ট্রমন্ত্রী উনি ভালো করেই বলেছেন, স্যান্ডকম টেন্টকম কেউ নয়, এটা সরাসরি ইরান হরমুজ নিয়ন্ত্রণ করবে এবং এটা ইসলামাবাদ সমঝোতার আওতায়। সেই সমঝোতা অনুযায়ী কাতার বা অন্য কেউ এটা নিয়ন্ত্রণ করবে না, মধ্যপ্রাচ্যের যে গালফ দেশ বা অন্য কেউ, এটা ইরানি নিয়ন্ত্রণ করবে। তো এই অবস্থায় চলছে আর কি। তো এর মধ্যে আবার আর একটা ঘটনা ঘটেছে যে একটা মার্কিন নৌবাহিনীর একটি MH-60 SC হক চপার হেলিকপ্টার, সেইটা মানে বুধবার দিবাগত রাত, মানে বৃহস্পতিবার, মানে 3:30 রাত, ওই মানে আজকে, হ্যাঁ আজকেই, মানে বৃহস্পতিবার ভোরের কিছু আগে মার্কিন কেন্দ্রীয় কমান্ডই এটা ঘোষণা দিয়েছে যে সাগরে, আরব সাগরে
এটা বিধ্বস্ত হয় এবং তাদের 4 জন ক্রু ছিল, এর মধ্যে 3 জনকে তারা উদ্ধার করতে পেরেছে আর একজনকে তারা এখনো খুঁজে পাচ্ছে না। নেভির পক্ষ থেকে খুঁজছে আর কি। তো উদ্ধারকৃত সেনা সদস্যরা স্থিতিশীল অবস্থায় আছে। আর বলা হয়েছে যে এই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ ওইটার যে সামরিক এয়ারক্রাফট ভরের অধীনে ছিল এবং বর্তমানেও আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের 2টা বিমানবাহী এয়ারক্রাফট বিকল হয়ে গেছে যুদ্ধের মাইরের চোটে। এখন আরো 2টা আছে এই এলাকায়। একটা হলো সেই বিমানবাহী রণতরী জর্জ বুশ আর আরেকটা হলো আপনার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই 2টা আর কি যে 2টা বিধ্বস্ত হয়েছে ওই 2টা রিপ্লেসে আর কি এই 2টা এখানে এখন ডিউটি করতেছে। তো মার্কিন বিমানবাহী বেশ কিছু যুদ্ধ বিমান তো এই এলাকায় হারাইছে এবং হেলিকপ্টারও গেছে। তো এই হলো মোটামুটি আপনার এই যুদ্ধকালীন যে অবস্থা। আর এইদিকে আপনার সৌদি আরব থেকেও সেনা প্রত্যাহারের কথা মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করছে, কারণ এটা এমনিতেই তো যুদ্ধে মার্কিন পত্র পত্রিকাগুলো লেখা হচ্ছিল যে পৃথিবীব্যাপী ওয়াশিংটনের প্রতি যে সামরিক একটা আস্থা ছিল বিভিন্ন দেশগুলোর, যে তারা কোথাও থাকলেই তারা যার পক্ষে থাকে সে নিরাপদ, সেই আস্থাটা সরে গেছে এবং ওয়াশিংটন আর এখন আর এটা কাজ করতেছে না। তো সেই কারণে এবং এর মধ্যে আবার যে মার্কিন যে প্রতিরক্ষা মন্ত্রী মার্ক রুবিও সে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করেছে, কিন্তু সে সৌদি আরবের সফরে আসেনি, যার ফলে সৌদি গভর্নমেন্ট এটাকে একটা অপমানজনক অবস্থা বিবেচনা করছে। তো এর ফলেও মার্কিনিরা এই এলাকা থেকে দ্রুত পালানোর চেষ্টা করছে আর কি। এইদিকে আপনার আরেকটা জিনিস, ওই যে ফুটবল নিয়ে মার্কিন এক কর্মকর্তা বিদ্বেষমূলক বক্তব্য যে ইরান চলে গেছে, আমরা খুব খুশি হয়েছি, আমি খুব হেসেছি। তখন ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বিশ্বকাপ আয়োজনের যোগ্যতাই নেই, এটা তারা গায়ের জোরে ওখানে নিয়ে গেছে। এবং এইবারের বিশ্বকাপ ফুটবলে ফিফা খুব বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেকগুলো ক্ষেত্রে বিশেষ করে আফ্রিকান দেশগুলোর প্রতি তারা ইনজাস্টিস করেছে এবং খোদ ইরানকে ইনজাস্টিস করছে। আপনি খেলতে দেখবে সব পক্ষ স্বাভাবিক, কারণ ইরানকে তারা স্বাভাবিকভাবে খেলতেও দেয়নি। এবং ইরানিরা যে ড্রেসিং রুমে 2 দিন পর পর খেলার পর চিঠি রেখে গেছে এবং সেই চিঠিও কিন্তু খুব আলোচিত হয়েছে। তো এখন সামনে চলে আসছে আপনার ইরানের যে রাহবার আর কি, শহীদ রাহবার আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি, ওনার জানাজা 4ই জুলাই থেকে শুরু হবে। এর আগে গতকাল বুধবার রাতে আপনার জানেন যে বর্তমান যে রাহবার হয়েছেন মোস্তফা খামেনি, ওনার স্ত্রীও কিন্তু ওই যে তার বাবার সাথে ওইখানে হামলায় শাহাদাত বরণ করে। তো তেহরানে উনি ফারহাং স্কুলে শিক্ষক ছিলেন। তো সেই স্কুলে গতকাল রাতে এই মুসলিম সিস্টেম অনুযায়ী তার যে বিদায়, তার অন্য শিক্ষার্থী সহকর্মী এবং ওই এলাকার মানুষ তার নেতার স্ত্রীর নাম হলো জাহারা হাদ্দাদ আদেল। তো এই শেষ বিদায় অনুষ্ঠানে ওনার পিতা ডক্টর গোলাম আলী হাদ্দাদ আদেল সহ পরিবারের অন্য সদস্যরা এবং ওই স্থানীয় লোকজন ব্যাপক মাত্রায় উপস্থিত ছিলেন। তো এইটাও একটা বিষয়। এখন ওই রাহবারের আলী খামেনির জানা যায় বাংলাদেশ থেকে আমাদের পার্লামেন্টারি স্পিকার যাচ্ছে, মাননীয় স্পিকার সহ বিরোধী দলের নেতারা মিলে 11 জনের একটা দল গিয়েছে এবং সেখানে জামাতের নেতা আছেন। দেখলাম ওই যে এনসিপির যে খুব আলোচিত নেতা পাটোয়ারি সেও যাচ্ছে। তো যাক, এটা বাংলাদেশের অংশগ্রহণ, এটা আমরা আশা করি পৃথিবীর যেহেতু মুসলিম দেশ, মুসলিম একজন অবিসংবাদিত মুসলিম লিডার, সেইখানে অন্য মুসলিমরা পার্টিসিপেট করবে, এটাই স্বাভাবিক। তো 6 দিন ব্যাপী এই জানাজা ও দাফন অনুষ্ঠান প্রতিবেশী দেশ ইরাক সহ ইরান আর ইরাক মিলে 5টা শহরে অনুষ্ঠিত হবে। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির লাশ সরাসরি কারবালায় নিয়ে যাওয়ার একটা কথা জানা গেছে, কারণ এগুলো নিরাপত্তার বিষয়, এই কারণে অনেক কিছু ইয়ে করে না। এবং এটি আসলে এই শনিবার আর কি 4 তারিখ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা বলে আর কি, এটা মানে ওইখানেই জুমার জামাত হয়, ওইখান থেকে প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে এবং সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল হবে। তারপর মিছিলটি 7ই জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নাজাফু কারবালা শহরের দিকে যাবে। তো আসলে আপনারা জানেন যে যেহেতু ইরাকের কারবালা কিন্তু মুসলমানদের যে শিয়া মাযহাব তাদের কাছে খুবই পবিত্র শহর, কারণ ওইখানে হযরত আলী, ইমাম হোসেন এবং ওনার আরেক ভাই ইবনে আব্বাস মনে হয় ওনাদের মাজার রয়েছে। তো সেটা কারবালার ময়দানের কাছেই একদম। এবং সেই এলাকায় যে আপনি আশুরা গেল 10ই মুহররম ব্যাপক গণজমায়েত ছিল এবং এইটার কারণে আরো জমায়েত হবে। তো
এরপরে 9ই জুলাই তার মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে এবং বহু মানুষ সেখানেও যোগ দিবে। তো এই বাংলাদেশ, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ 30টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা সেখানে যোগ দিবেন এবং 90টি দেশের ধর্মীয় নেতারাও এতে অংশ নেবেন আর কি। তো এই যখন অবস্থা, ওইদিকে কিন্তু আমরা গতকাল বলেছিলাম যে কুর্দি স্থান, ওই যে যে কুর্দি বিদ্রোহী গ্রুপের ওদেরকে ইরানে প্রবেশ করানোর জন্য আমেরিকা টেস্ট করতেছে যে ওই সীমান্তটা কেমন। তো এই অবস্থায় কুর্দিস্তান প্রদেশে ইরান কিন্তু ব্যাপক হামলা চালিয়েছে, কারণ যেহেতু জানাজা ইরাকেও হবে। তো এটা একটা নিরাপত্তার বিষয়। ইরানের যে পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তে এই ব্যাপক সামরিক মোতায়েনও করেছে ইরানিরা, এবং ইরাকের কুর্দিস্তানের ইরবিল এবং সুলেমানিয়া, ওই যে বিদেশি সমর্থনপুষ্ট যে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, এগুলোর হেডকোয়ার্টার ও ঘাঁটিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে যে ইরান এই হামলায় ফাতে 360 এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তারপরে শাহেদ 136, তারপরে হাদিদ জেড ড্রোন, তারপরে কামান 12 এবং মহাজের 6 রিকনসাইন্স কমব্যাট ইউএভি ব্যবহার করে, মানে ড্রোন ব্যবহার করে। তো এগুলোর মাধ্যমেই তারা ওই মানে কুর্দিদেরকে একটু থামিয়ে রাখার, কারণ আমার ধারণা এই ক্ষেত্রে তুরস্ক ইরানকে সহযোগিতা করেছে তথ্য দিয়ে। হ্যাঁ, কারণ কুর্দি তো তুরস্কের মাথা। তুরস্ক কিন্তু আপনি জানেন যে ইরাকের কুর্দিস্তানের ভিতরে তুরস্কের আর্মি অপারেশন করে, হ্যাঁ, এবং তারা নিরাপত্তার কারণে ওইখানে থাকে। তো সেই কারণে তারা ওই অঞ্চলটা সম্পর্কে তারাও যেমন কনসার্ন, ইরানও কনসার্ন। এবং এরা কিন্তু দেখেন এই কুর্দিরা আসলে এরা সব দেশেই প্রবলেম, কোন দেশেই কিন্তু এরা শান্তিতে করতে পারে না। তুরস্কেও তারা শান্তিতে থাকে না, ইরাকেও না। ইরাকে তো তারা রীতিমতো একটা প্রদেশ বানায় এটা স্বায়ত্তশাসন। ইরান যে ওদের আশ্রয় দিয়েছিল তাদেরও, ইরানে কিছু কুর্দি আছে কিন্তু ইরানি কুর্দিরা কিন্তু কিছুটা শান্তিতে আছে। তারপরও তাদের মধ্যেও কিছু যে ইরাক থেকে বা আমেরিকান মদতপুষ্ট কিছু ইনসার্জেন্টস এখানে ঢুকে। তো মাঝে কিন্তু ইরাকের কুর্দিস্তান একবার রীতিমতো স্বাধীনতা ঘোষণা করছিল, তখন কিন্তু তুরস্ক, ইরান, ইরাক সব ব্লক দিয়ে দিচ্ছিল, যার ফলে ওদের ওইখানে বিমান যেতে পারতো কিছু না। একদম 7 দিনের মাথায় আবার সবকিছু ছাইরা টাইরা মাপ টাপ চেয়ে আছে। তো কুর্দিদের নিয়ে কিন্তু আবার একটা মজার ব্যাপার আছে। আপনি জানেন যে কুর্দিরা যে প্যান্ট পরে, হ্যাঁ, কুর্দিদের প্যান্টটা পৃথিবীতে খুব অদ্ভুত। আমরা একটা প্যান্টে আমাদের যত কাপড় লাগে, ওদের প্যান্টটা অনেকটা কাবলির পায়জামা আছে না, মানে ব্যাপক কুচি। আমি একজন কুর্দিকে ঢাকায় দেখেছি, তার এই 2 পাশ মিলে 60টা কুচি। তো ওই কুর্দি যখন প্যান্ট পরে দৌড়ে বিশাল ফুলে যায়, অদ্ভুত। এবং কুর্দিদের কিন্তু আসলে একটা বডি, কুর্দিদের বডি দেখবেন খুব চওড়া এবং জিনের বংশধর, ওই মধ্যপ্রাচ্যের জিনের বংশধর। এবং কুর্দিদেরকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিহারি। ভারতে যেমন বিহারিরা ভারতেও প্রবলেম তৈরি করে, পাকিস্তানেও করে, এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিরা কিন্তু খুব ভেজাইল। এবং একটা মহল্লায় আপনি দেখবেন, আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের কলোনিতে ছিল একটা বিহারি ফ্যামিলি, যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এর সব বিহারিদের অন্য মানুষদের সাথে ঝগড়া লাগে। ইউক্রেনের ধারাবাহিক হামলায় যে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত সংকট মোকাবেলায় ভারত থেকে এবার সমুদ্র পথে পেট্রোল আমদানি করতে চাচ্ছে। এটা কিন্তু মানে আসলে রাশিয়ার সক্ষমতার প্রশ্ন, হ্যাঁ। এবং জ্বালানি ঘাটতির প্রভাব ইতিমধ্যে তা রাশিয়ার বিভিন্ন এলাকায় স্পষ্ট, এবং বিভিন্ন পেট্রোল পাম্পের সীমা হতে, যে আমাদের ঢাকায় যেমন আমরা কিছুদিন আগে দেখেছি এক একটা স্টেশন শত শত মোটরসাইকেল গাড়ি ঘন্টার পর ঘন্টা, ঠিক একই অবস্থা রাশিয়ার 11টি অঞ্চলে বিস্তৃত এলাকা জুড়ে এই সংকট চলছে। এবং গত মঙ্গলবারই ক্রেমলিন জানিয়েছে যে আভ্যন্তরীণ বাজারে গ্রহণযোগ্য দামে জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আমদানি নিয়ে আলোচনা চলছে, এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ তারা নিয়েছে। এবং এই উদ্যোগের ইয়েতে তারা ভারত থেকে নিচ্ছে, কিন্তু এ বিষয়ে ভারত বা রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় কেউই সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলতে চায়নি। এবং ভারতীয় শিল্প খাতের একটি সূত্র আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে ভারত থেকে অন্তত 60,000 মেট্রিক টন পেট্রোল রাশিয়ার উদ্দেশ্যে অলরেডি পাঠানো হয়েছে, যদিও সংখ্যাটা অল্প। আর আরেকটি সূত্র জানিয়েছে 30 থেকে 40,000 টন পেট্রোল বহনকারী 2টি ট্যাঙ্কার ইতিমধ্যে যাত্রা করেছে। আর এছাড়া রাশিয়া প্রতি মাসে বেলারুশ থেকে 4 লাখ টন পেট্রোল আমদানির পরিকল্পনা করছে এখন। আর বেলারুশ থেকে কিন্তু এর আগেও তাদের জ্বালানি অব্যাহত রাখছে। এবং তবে ভারতের কোন রিফাইনারি এইসব পেট্রোলগুলো দিচ্ছে এই ব্যাপারে কিছু জানা যায়নি, কারণ রাশিয়া এবং ভারতের মিত্রতা তো দীর্ঘদিনের। এবং ভারত একটা অদ্ভুত ব্যাপার, সে রাশিয়ার সাথেও সম্পর্ক রাখে, আমেরিকার সাথে সম্পর্ক, দুইটাতে ব্যালেন্স। এবং দুই দেশই আবার তাদের প্রয়োজনে এদিকে আসে, আমেরিকা আসে এই জায়গায় চীনকে প্রোটেক্ট করার জন্য, আর রাশিয়া আসে তার পুরনো মিত্র, একটা স্ট্র্যাটেজিক। এবং রাশিয়ার অনেক কাঁচামাল ভারত থেকে যায়, ভারত যেহেতু একটা কাঁচামালের সোর্স কান্ট্রি, হ্যাঁ।
তো গ্রীষ্মকালীন চাহিদার সময় রাশিয়ায় প্রতিদিন প্রায় 1,10,000 টন মেট্রিক টন পেট্রোল ব্যবহার হয়, ফলে আভ্যন্তরীণ বাজার স্বাভাবিক রাখতে আবার কিছুটা ভিন্ন তার মিত্রদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছে। আর এরই মধ্যে আবার এই যে গত এক সপ্তাহ যাবত যে ইউক্রেন রাশিয়ার উপর ব্যাপক হামলা চালালো, এর প্রতিশোধ হিসেবে কিন্তু রাশিয়াও শুরু করে দিয়েছে গতকাল রাত থেকে 2 দিন পাল্টা হামলা চালাচ্ছে। এবং যে কিয়েভ শহরের মেয়র মিস্টার ফ্লিচকো তিনি বলেছেন 36টি স্থানে রাশিয়ানরা হামলা চালিয়েছে এবং এতে তাদের 17 জন নিহত হয়েছে। এটা হলো জেলেনস্কির সতর্কবার্তার কয়েক ঘন্টার মধ্যে। জেলেনস্কি হঠাৎ করেই রাশিয়াকে খুব সে হামলা টামলা করে ভাবছে একটু আমি ভাবে চলে আসছি, তো একটু হুমকি দিচ্ছিল। 17 জন মানে কিন্তু ওদের তুলনায় অনেক বেশি। ওদের এটা ভয়াবহ, কারণ আমরা দেখতেছি রাশিয়ার ইউক্রেনে হামলা হয়, আমাদের এইসব দেশে হামলা হলে প্রচুর, বা ইরানে দেখেন, আপনি ইরানে দেখছেন, ইরানে বিভিন্ন দেশে যে মানুষ প্রচুর ক্যাজুয়ালিটি হয়, কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখলাম যে খুব একটা মারা যায়নি, অল্প কিছু। তো রাশিয়া ইউক্রেনের যে এয়ারফোর্স তারা বলেছে যে তাদেরকে লক্ষ্য করে 74টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 496টি ড্রোন দিয়ে রাশিয়া হামলা করে। এবং তারা জানায় যে তারা মাত্র 25টি ক্ষেপণাস্ত্র আর 12টি ড্রোন আঘাত হানতে সক্ষম হচ্ছে, বাকিগুলোকে ওনারা আকাশে উড়াই দিচ্ছে বরাবরের মতো। কিন্তু এদিকে আরেকটি বার্তা সংস্থার ইয়েতে দেখলাম যে জুন মাসের যুদ্ধে, আমরা তো ওদের খুব একটা ডাটা পাই না, এদিকে খালি আবাসিক এলাকার 17 জন নিহত হয়েছে, কিন্তু জুন মাসের যুদ্ধে দেখলাম সীমান্তেই তাদের ব্যাপক হতাহত হয়েছে। আমাদের যে মিয়ানমার সীমান্তের টেকনাফের ওই পারে কিন্তু মিয়ানমারের গভর্নমেন্ট বিমান বাহিনী দিয়ে হামলা করেছে মংডু এলাকায়, এবং এটা আমাদের টেকনাফ সীমান্ত থেকে শব্দ শোনা গেছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে। ওখানে কি রেবেলরা ছিল? ওইখানে তো রেবেল, যে আরাকান আর্মিটা আছে এবং ইদানিং খুমি, কুকিচিন সবগুলোই এখানে কিন্তু 10-12টা সামরিক গ্রুপ গড়ে উঠেছে। কিন্তু আমাদের সরকার এবং একটি এর মোটামুটি একটা নিশ্চিত সূত্রে যে আমাদের বান্দরবান এলাকায়ও আমাদের আর্মির সাথে এই বিভিন্ন গোষ্ঠী, মাঝখানে তো অনেক 2টা সশস্ত্র গোষ্ঠীর ইউপিডিএফ এবং এই যে আমাদের নাম কি মন্ত্রী মর্যাদায় আছে যে পার্বত্য চট্টগ্রামের, যাদের সাথে শান্তি চুক্তি হলো জনসংহতি সন্তু লারমার গ্রুপ এবং ইউপিডিএফ 2টা একসাথে ঘাঁটি গেছে। এতদিন 2টা বিদ্রোহী ছিল, কিন্তু 2 গ্রুপ এখন একসাথে একটা ঘাঁটি গেছে, সেইখানে আমাদের সামরিক বাহিনী অভিযান চালিয়েছে। আমাদের এটা থাকবে, সজাগ থাকতে হবে ওই এলাকায়। তো সুপ্রিয় দর্শক, আজকের টক শোটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এই অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন সেটা একটু জানিয়ে দিন। বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।